হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে প্রান্তিক প্রকাশনের প্রশ্ন প্রস্তুতির বই থেকে আমরা ফিজিক্যাল সায়েন্সের দেখো 2 নম্বর যেটা স্কুল দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে নেব। এর আগে আমরা এই বই থেকে ফিজিক্যাল সায়েন্সের বা ভৌত বিজ্ঞানের 1 নম্বর স্কুল এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে বেশ কয়েকটা স্কুলের প্রশ্নপত্র আমরা সলভ করে নিয়েছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে সেখানে প্রশ্ন প্রস্তুতির আলাদা প্লেলিস্ট পাবে, সেখান থেকে দেখে নিও। বিভাগ ক থেকে আমরা সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, প্রদত্ত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি হলো, ভেক্টর রাশি মানে যে রাশির মান আর অভিমুখ দুটোই রয়েছে সেগুলো হচ্ছে ভেক্টর রাশি। যেমন এখানে ভরবেগ বা মোমেন্টাম, এখানে এর মানও রয়েছে, তার পাশাপাশি এর একটা নির্দিষ্ট অভিমুখ বা দিক রয়েছে, তার জন্য এটা হচ্ছে ভেক্টর রাশি। তোলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলি যে অনুপাতে রাখা হয় সেটা হচ্ছে 5:2:2:1 অনুপাতে কিন্তু রাখা হয়। mL(t⁻⁻1) যে ভৌত রাশির মাত্রা সংখ্যা সেটা হচ্ছে ভরবেগ। যেহেতু ভরের মাত্রা হচ্ছে m আর বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, দূরত্বের বা স্মরণের হারকে বেগ বলে, তাহলে l(t⁻⁻1), তাহলে mL(t⁻⁻1) এটা হচ্ছে ভরবেগের মাত্রা। আইসোটোপ আবিষ্কার করেন সডি। এখানে দেখো কার্বন এবং নাইট্রোজেন এই দুটি পরস্পরের কি, এখানে আইসোটোপ মানে কি, আইসোটোপ মানে নিচের পারমাণবিক সংখ্যা একই হবে কিন্তু উপরের ভর সংখ্যা আলাদা, কিন্তু নিচের পারমাণবিক সংখ্যা এখানে আলাদা রয়েছে, তাহলে হবে না। আইসোবার মানে পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা একই, মানে দুটোই যদি 13 থাকতো বা দুটোই 14 থাকতো তাহলে সেখানে আইসোবার হতো। আইসোমার তো আলাদা রকম রয়েছে, আইসোমারের টপিকটাই তোমাদের এখন ক্লাস 9-এর মধ্যে নেই। ওকে, আইসোটোন মানে যেখানে নিউট্রন সংখ্যা সমান তাদের বলা হয় আইসোটোন। নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা মানে যেটা প্রোটন প্লাস নিউট্রন, সেখান থেকে আমরা পারমাণবিক সংখ্যা মানে প্রোটন বাদ দেবো। মেন কথা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করবো। 13 থেকে 6 মাইনাস করে হচ্ছে 7, এখান থেকে 14 থেকে 7 মাইনাস করে সেখানেও 7, মানে এখানেও 7টা নিউট্রন এখানেও 7টা নিউট্রন রয়েছে, তার মানে এটা পরস্পর আইসোটোন। দৈর্ঘ্য মাপার জন্য বড় একক হচ্ছে পারসেক, আলোকবর্ষ থেকেও বড়। 1 পারসেক মানে হচ্ছে 3.26 আলোকবর্ষ, তোমরা জানো। কোনো বস্তুর প্রাথমিক বেগ ইউ এবং টি সময় ধরে এ সমতলে চললে যদি বেগ ভি হয় তাহলে সম্পর্ক হচ্ছে, তোমরা জানো যে ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, যেহেতু ত্বরণ সহ চলছে। যদি মন্দন সহ চলতো তাহলে ভি সমান ইউ মাইনাস এটি হতো। কোনো পরমাণু দ্বিতীয় কক্ষে ইলেকট্রন সংখ্যা সব থেকে বেশি হতে পারে, সূত্র হচ্ছে 2n² সূত্র। n হচ্ছে কক্ষপথের নাম্বার, 2 নম্বর কক্ষ, তাহলে 2 বসবে n এর বদলে, তার স্কোয়ার। 2 × 2 কত 4, তাহলে 4×2 = 8, 8টি তাহলে ইলেকট্রন থাকতে পারে। বিভাগ খ সলভ করব। প্রথম প্রশ্ন, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সূত্র জানা যায়? বল পরিমাপের সূত্র যেটা হচ্ছে F=ma, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, সেটা আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। সত্য মিথ্যা, ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, আলাদা আলাদা বস্তুর উপর প্রযুক্ত হয়, তার জন্য মিথ্যা। এরপরে বেগ সময় লেখচিত্রের নতি, সেটা ত্বরণের পরিমাপ কিন্তু দেয়। এরপরে এককবিহীন একটি ভৌত রাশি, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব লিখতে পারো, পারমাণবিক ভর সেটাও লিখতে পারো। এদের কোনো একক থাকে না যেহেতু সমজাতীয় রাশির তুলনা বা অনুপাত। মিশ্র গতির উদাহরণ হচ্ছে চলন্ত সাইকেলের চাকার গতি বা যে কোনো চলন্ত গাড়ির চাকার গতি হবে। সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন অ্যাভোগাড্রো অণুর ধারণা দিয়েছিল, পরমাণুর নয়, তাই জন্য এটা মিথ্যা। ইলেকট্রন আধান হচ্ছে -1.602 × 10⁻−19 কুলম্ব, সি মানে কুলম্ব। আর ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটেও তোমরা দিতে পারো, সেটা হচ্ছে -4.8 × 10⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এরপরে বস্তুর ওজন পরিমাপ করা হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। রাদারফোর্ডের কোন পরীক্ষার সাহায্যে পরমাণুর গঠন সংক্রান্ত মডেলটি ধারণা পাওয়া গিয়েছিল? সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, কেমন, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। বিভাগ গ, যেগুলোর প্রশ্নমান হচ্ছে দেখো 2 নম্বর করে। ফার্স্ট কোয়েশ্চেন, একটি নির্ভুল তুলা যন্ত্রের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকবে? প্রান্তিক প্রকাশনী বই থেকে তোমাদের দেখাচ্ছি, যে কোনো বই তোমাদের কাছে থাক না কেন এই প্রশ্নগুলো বেশিরভাগ বই কিন্তু পাওয়া যায়। ওকে, তুলা যন্ত্রের কী কী বৈশিষ্ট্য থাকবে? এক হচ্ছে তুলাদণ্ডের দুই বাহুর দৈর্ঘ্য এবং তুলাপাত্র দুটির ভর সমান হবে। 2 নম্বর, তুলা যন্ত্রটি সুবেদী হবে। 3 নম্বর, তুলা যন্ত্রটি সুস্থিত হবে। 4 নম্বর, লিখবে যে তুলা যন্ত্রটি দৃঢ় হবে। এরকমভাবে ছোট ছোট করে পয়েন্টগুলো লিখবে, যেহেতু 2 নম্বর দিয়েছে আর বেশি লেখার প্রয়োজন নেই, ছোট ছোট করে 3-4টে পয়েন্ট লিখলে হয়ে যাবে। শীতকাল না গরমকাল, কখন ধাতব স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করলে তা প্রকৃত পাঠ থেকে বেশি দেখাবে? শীতকালে। কেন স্যার শীতকালে কেন বেশি দেখাবে? ধরো এতটা পর্যন্ত, এখান থেকে শুরু করে এতটা, মানে এই জায়গাটা, কেমন, এই জায়গাটা এতটা পর্যন্ত হচ্ছে 1 মিটার। ওকে, নিয়ে আমি 5 মিটারের একটা কাপড় মাপবো, তাহলে 5 বার হবে, 5 মিটারে 5 বার হবে, এটা 1 মিটার 1 মিটার করে 5 বার হবে। শীতকালে কি হয়? ধাতুর স্কেল সংকুচিত হয়, তাহলে ছোট হয়ে গেল, তাহলে ছোট হয়ে গেল মানে এখান থেকে ধরো এতটা হয়ে গেল, ছোট হয়ে গেল, এইখানটা চলে আসলো, এইখানটা, কেমন, এইখানটা চলে আসলো, তাহলে স্কেলটা তো ছোট হয়ে গেল, কিন্তু কাপড়টা তো 5 মিটারই রয়েছে, তখন মাপতে গেলাম হয়তো 5 বারের থেকে বেশি নিয়ে 5.5 মিটার, মানে 5.5 মিটার হয়ে গেল হয়তো কাপড়টা, কেমন, মানে সঠিক স্কেলে 5 মিটার, এই 1 মিটার স্কেলে মাপছিলাম এতদিন, তো 5 বার হচ্ছিল মানে 5 মিটার, 1 মিটার করে 5 বার 5 মিটার, কিন্তু শীতকালে এটা সংকুচিত হয়ে যায়, তাহলে সংকুচিত ছোট হয়ে গেল, তো ছোট স্কেল দিয়ে
আরও বেশি হবে, 5 বার মাপার পরেও একটু কাপড় পরে থাকবে, 5 মিটার থেকে বেশি হবে, তাই না? তাহলে শীতকালে কিন্তু প্রকৃত পাট থেকে বেশি হয়। আর কখন কম হয় না, তো গ্রীষ্মকালে। লব্ধ এককের উদাহরণ হবে যেমন ত্বরণের একক, পাশে তুমি এককটাও লিখতে পারো, যে এসআই একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে যে সে বাইরে থেকে প্রযুক্ত বল দিয়ে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। ওকে, তাহলে এই সূত্রটা লিখবে। পরের কোয়েশ্চেন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। ওকে, গাণিতিক রূপ যেটা সেটা লিখতে হবে, সেটা হচ্ছে যে এই যে প্রথমে চাইলে সূত্র তুমি লিখতে পারো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা লেখা যেতে পারে। ওকে, সূত্র দিয়ে লিখলে বেশি ভালো হবে উত্তরটা। মানে সূত্র উল্লেখ করার পর যদি এম ভরের বস্তুতে এফ বল প্রযুক্ত হয়, এ ত্বরণ তৈরি হয়, তাহলে এফ সমানুপাতিক এম ইন্টু এ। এফ সমানুপাতিক চিহ্নটাকে সমান চিহ্নে পরিণত করতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয়, সেটা কে নিলাম আমরা, তাহলে এফ সমান কে এম এ। যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, কে এর মান যদি 1 হয় তাহলে এফ সমান হয়ে গেল কে ইন্টু এম এ ছিল, তার কে তো 1 ইন্টু এম এ মানে এম এই হলো, তাই না? তাহলে এফ ইকুয়াল টু এম এ। তাহলে বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এখানে কোনটা কি সেটা বলে দেওয়া হয়েছে, এফ কি এম কি এ কি সেটা বলে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এতটা লিখবে। পরের কোয়েশ্চেন, প্রাত্যহিক জীবনে ঘটা একটি ঘটনার উল্লেখ করে যেখানে স্থিতিজাড্যের ব্যাখ্যা করা যায়। স্থিতিজাড্যের ঘটনা বই থেকে তোমরা ব্যাখ্যা করতে পারো, বা আমি এখানে আরেকটু ভালো করে দেওয়া হয়েছে, ট্যালেন্ট বুস্টার থেকে তোমাদের দেখাচ্ছি স্থিতিজাড্যের ঘটনা। এই যে কোনো গাড়ি হঠাৎ চলতে শুরু করলে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা পিছনের দিকে হেলে যায়। স্থিতিজাড্যের জন্য এরকম হয়, যখন গাড়িটা স্থির ছিল তখন সকল যাত্রী স্থির ছিল, এখন গাড়িটি হঠাৎ চলতে শুরু করলে ওই যাত্রীদের দেহের নিচের অংশ, মানে পায়ের নিচের অংশ যেগুলো গাড়ির সঙ্গে টাচ হয়ে আছে, সেগুলো হঠাৎ গতিশীল হয়ে যায়। কিন্তু দেহের যেটা উপরের অংশ, মাথা বলো বা উপরের অংশ, সেগুলো কিন্তু স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চায়। এ কারণে পাটা এগিয়ে যায় বাসের সঙ্গে সঙ্গে, কিন্তু শরীরের উপরের অংশ স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চায়, সেটা এগোতে পারে না, সেই জন্য যাত্রী কিন্তু পিছন দিকে হেলে পড়ে। তাহলে এটা একটা স্থিতিজাড্যের এক্সাম্পল। ওকে, এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে এখানে 100 গ্রাম ভর এবং 30 মিটার সেকেন্ড ইনভার্স বা সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। কেমন? এত বেগে গতিশীল একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় 0.035 সেকেন্ড সময় থামায় খেলোয়াড় দ্বারা প্রযুক্ত বলের মান কত? লিখবে এখানে যে হ্যাঁ, এক্ষেত্রে ভর ব্র্যাকেটে এম সমান 100 গ্রাম, সমান চিহ্ন দিয়ে লিখবে 0.1 কেজি। গ্রাম থেকে কেজি করতে গেলে 1000 দিয়ে ভাগ, তাহলে 100কে 1000 দিয়ে ভাগ করলে 0.1 হয়। প্রাথমিক বেগ ব্র্যাকেটে ইউ নিয়ে লিখবে 30 মিটার সেকেন্ড ইনভার্স। অন্তিম বেগ এটা স্থির করেছে, তাই না? থামিয়েছে, তাহলে অন্তিম বেগ ভি মানে কত হবে? 0। টি সময় কত? 0.035। এবার আমরা জানি এখানে দিয়েছে বল মানে কি? বেগ পরিবর্তনের হার, তাই না? ভর বেগের পরিবর্তন হার এম ভি মাইনাস এম ইউ বাই টি। এম কমন নিয়েছি, নিয়ে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এম বসানো হয়েছে, ভি অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ 30 বসালাম, মাইনাস ছিল বলে মাইনাস দিয়েছি, আর টিটা হচ্ছে 0.035। তাহলে এটা -30কে 0.1 দিয়ে গুণ করলে -3 হয়, আর নিচে 0.035। সিম্পলি 3কে 0.035 দিয়ে ভাগ করবে। ওকে, তাহলে এটা আনসার হবে। বা যদি উপরটা 1000 দিয়ে গুণ করো, তাহলে উপরটা 1000 দিয়ে গুণ করে এটা 3000 হবে, আর নিচেটা শুধু 35 হবে, দশমিক উঠে যাবে। তাহলে 3000কে 35 দিয়ে ভাগ করবে, উত্তর হবে 85.71 এত নিউটন। মাইনাস ছিল বলে মাইনাস চিহ্ন দেবে। ওকে, মাইনাস দিয়ে বলতে চাইছে যে বিপরীত দিকে কাজ করছে, দুটো বিপরীত দিকে কাজ করছে। ওকে, তাহলে -85.71 নিউটন। ওকে, তাহলে এই যে এবার তোমরা লিখবে যখন, তখন লিখবে যে অতএব এত সেকেন্ড সময় থামায় খেলোয়াড় দ্বারা প্রযুক্ত বলের মান কত? তার উল্টো দিকে, বল যেদিকে আছে তার উল্টো দিকে দিচ্ছে বলে মাইনাস হচ্ছিল। এবার আমরা মাইনাস লিখবো না, এটা শুধু দিকটাকে নির্দেশ করছে, মাইনাস মানে দিক নির্দেশ করছে। তোমরা লিখবে যে অতএব খেলোয়াড় দ্বারা প্রযুক্ত বলের মান হলো 85.71 নিউটন। এখানে কিন্তু আর মাইনাস দেবো না। কেমন? বোরের পরমাণু মডেলের দুটি ত্রুটি, এটা তোমাদের দেখাচ্ছি। ওকে, ত্রুটি অনেক বইয়ে আনসারটা থাকে না, রেফারেন্স বইয়ে সাহায্য নিতে হবে। এখানে তোমরা লিখবে যে বোর রাদারফোর্ড মডেলের ত্রুটিগুলি হলো, এক হচ্ছে বোর রাদারফোর্ড মডেল কেবল হাইড্রোজেন পরমাণু বা এর মতো একটি ইলেকট্রন বিশিষ্ট আয়ন, ওকে, যার মধ্যে একটা ইলেকট্রন রয়েছে, যেমন He+ মানে হিলিয়াম প্লাস আয়ন, বা লিথিয়াম বাই পজিটিভ, বা বেরিলিয়াম ট্রাই পজিটিভ। ওকে, এগুলোর ক্ষেত্রে সম্ভব। হিলিয়ামে 2টো ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে প্লাস হয়েছে, তাহলে আর একটা ইলেকট্রন পড়ে রয়েছে। লিথিয়ামে 3টে ইলেকট্রন, 2টো বেরিয়ে গেছে, তাহলে আর একটা পড়ে রয়েছে। বেরিলিয়ামে 4টে ইলেকট্রন, 3টে বেরিয়ে গেছে, তার জন্য একটা ইলেকট্রন আছে। তাহলে একটা ইলেকট্রন যুক্ত আয়নের মধ্যেই কেবল শুধুমাত্র সম্ভব, বা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এই বোর রাদারফোর্ড মডেলটা প্রযোজ্য, বাদ বাকি ক্ষেত্রে প্রযোজ্য নয়। 2 নম্বর হচ্ছে যে এটা দিতে পারো
রাদারফোর্ড এটাও লিখতে পারো, কেমন? ত্রিমাত্রিক গঠনের কোনো ধারণা পাওয়া যায় না। ৩ নম্বর হচ্ছে বোর রাদারফোর্ড মডেল ইলেকট্রনকে কণা হিসেবে কল্পনা করা হয়েছে। বর্তমানে জানা গেছে ইলেকট্রন তরঙ্গ ও কণা উভয় ধর্ম কিন্তু এর মধ্যে রয়েছে। শুধু তরঙ্গ ধর্ম নয়, তরঙ্গ এবং কণা ধর্ম দুটোই কিন্তু রয়েছে। ওকে, তাহলে এগুলো হচ্ছে সীমাবদ্ধতা বা ত্রুটি। এরপরে নেক্সট, প্রোটন কে আবিষ্কার করেন? গোল্ডস্টেইন লিখবে। রাদারফোর্ডেরও কিছু অনেক ভূমিকা রয়েছে, রাদারফোর্ডই করেছেন, কিন্তু প্রোটন আলটিমেট নামকরণ করেছিলেন গোল্ডস্টেইন, তাহলে গোল্ডস্টেইনটা লিখবে। ক্যাথোড রশ্মি কোন কণার সমন্বয়ে গঠিত? না তো ইলেকট্রন কণার সমন্বয়ে গঠিত, বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার সমন্বয়ে গঠিত, সেটাও লিখতে পারো। ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা ব্র্যাকেটে ইলেকট্রন। ওকে, এগুলোর মধ্যে বলছে আইসোটোপ আর আইসোটোন। আইসোটোপ মানে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, যেমন নাইট্রোজেনে দেখো এই দুটো, এটা আর এইটা পারমাণবিক সংখ্যা একই, দুটোই 7 কিন্তু ভর সংখ্যা আলাদা, এটা একটা আইসোটোপ। বা কার্বন কার্বন এই দুটো একটা আইসোটোপ পরস্পরের, দুটোতেই পারমাণবিক সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা। আইসোটোপ মানে নিউট্রন সংখ্যা সমান হতে হবে, কার্বন আর এই নাইট্রোজেন। 14 থেকে 6 মাইনাস করো মানে 8টা নিউট্রন, এখানে 15 থেকে 7 মাইনাস করো এখানেও 8টা নিউট্রন, তাহলে এরা পরস্পরের আইসোটোন। নিউক্লিয় বল দেখবো আমরা, নিউক্লিয় বল সেটাও আমরা আচ্ছা, এটা ট্যালেন্ট বুস্টার থেকে তোমাদের দেখাই। নিউক্লিয় বলের সংজ্ঞাটা লিখবে তোমরা যে এই যে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বল নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করে সেই বলকে নিউক্লিয় বল বলে। ওকে, এর সঙ্গে তোমরা লিখতে পারো এই বল অতি অল্প পাল্লার মধ্যে ক্রিয়াশীল, দুটি নিউক্লিয়নের মধ্যবর্তী দূরত্ব 2 × 10⁻15 এর মধ্যে বেশি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল নিউক্লিয় বলের মান একেবারে কমে যায়। আর নিউক্লিয়ন কাকে বলে? নিউক্লিয়ন মানে ওই নিউক্লিয়াসের মধ্যে যারা যারা থাকে, ওকে, প্রোটন আর নিউট্রন, তাদেরকে একত্রে নিউক্লিয়ন বলে। নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, এদেরকে একত্রে নিউক্লিয়ন বলে। নেক্সট আমরা চলে যাব আমাদের বিভাগ ঘর প্রশ্ন। এখানে 4 দেখে প্রথম প্রশ্ন, অতিমাত্রায় সুবিধি তুলা যন্ত্র সুস্থিত হতে পারে না কেন? ওকে, এই কোশ্চেনের আনসার আমরা দেখবো এখানে। এটা একটু অন্য ধরনের প্রশ্ন দিয়েছে, ভালো স্কুলে অনেক সময় একটু টাফ কোশ্চেন করার জন্য এরকম প্রশ্ন কিন্তু দেয়। ওকে, লিখবে এখানে যে একটি তুলা যন্ত্রকে সুবিধি হতে গেলে তুলাদণ্ডের ভার কেন্দ্রটিকে আলম্বের খুব কাছাকাছি অবস্থান করতে হবে। সুবিধি তুলা যন্ত্রতে তাই নিয়ম যে মানে সেখানে ভার কেন্দ্র যেটা সেটা আলম্বের খুব কাছাকাছি থাকবে যতটা সম্ভব। অপরপক্ষে তুলা যন্ত্রটিকে সুস্থিত যদি হতে হয়, সুস্থিত হতে গেলে তুলাদণ্ডের ভার কেন্দ্রকে আলম্বের অনেক নিচে থাকতে হবে, তবে সেটা সুস্থিত হবে, মানে দুলিয়ে দিলে সঙ্গে সঙ্গে আবার সেটা স্টেবল অবস্থায় চলে আসবে, দোলনটা তাড়াতাড়ি থেমে যাবে। ওকে, তো দুটো আলাদা আলাদা জিনিস দেখো। সুবিধি হতে গেলে মানে ভার কেন্দ্রকে আলম্বের কাছে থাকতে হবে, আবার সুস্থিত হওয়ার জন্য তুলাদণ্ডের ভার কেন্দ্রকে আলম্বের অনেক নিচে থাকতে হবে, দুটো আলাদা আলাদা জিনিস হয়ে গেল। ফলে তুলাদণ্ডের ভার কেন্দ্রের পরিপ্রেক্ষিতে সুবিদিতা ও সুস্থিতি পরস্পর বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য। কখনো বলছে সুবিধি হতে গেলে কাছে থাকতে হবে, আর সুস্থিত হতে গেলে দূরে থাকতে হবে, দুটো বিপরীত বৈশিষ্ট্য হয়ে গেল। তাই বলা যায় অতিমাত্রায় সুবিধি তুলাযন্ত্র সুস্থিত হতে পারে না। সুবিধা যদি হয় অতিমাত্রায়, তাহলে কাছাকাছি থাকবে ভার কেন্দ্র আলম্ব, আর কাছাকাছি থাকলে সেটা সুস্থিত হবে না। বোঝা গেল? এরপর নেক্সট আমরা দেখব আমাদের অথবা দিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে একটি মাপনী চঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা সম্ভব। পরিমাপ চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, কেমন? বোর্ডে আমি কিন্তু এই চ্যাপ্টারটা খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি। যারা ক্লাসগুলো দেখোনি, ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট অপশনে গেলে সেখানে কিন্তু ক্লাসগুলো পাবে। ওকে, জলে অদ্রাব্য অসম আকৃতির অনিয়তাকার বস্তু, এই যে এইটা করবে ফার্স্ট। আমরা যে সেট 1 নম্বর স্কুল সেখানেও কিন্তু পেয়েছিলাম। ওকে, এই সুতোর সাহায্যে একটা অনিয়তাকার বস্তুকে বাঁধবো, সুতোতে মোমের প্রলেপ দেবো। ওকে, প্রথমে আমরা তরল নেব একটা মাপনী চঙে, সেই তার আয়তন কত সেটা মেপে নিলাম, তারপরে এই সুতোর সাহায্যে বস্তুটাকে নিমজ্জিত করবো, নিয়ে আয়তনটা কিছুটা বাড়লো, যতটা বাড়লো সেটা মাইনাস করে বের করে নেবো। ওকে, প্রথমে ছিল V1, পরে হয়েছে V2, V2 থেকে V1 মাইনাস করলে আমরা ওই কঠিন বস্তুটার আয়তন বের করতে পারবো। এরপরে রোলার টানা এবং ঠেলার মধ্যে কোনটা সুবিধাজনক এবং কেন? এটা আমার কাছে ছায়ার বই রয়েছে, পুরনো বই, পেজ নাম্বার তোমাদের মিলবে না। এখানে ধরা যাক এখানে প্রথমে দেখছে টানছে, এটা টানা। এখানে ভূমির উপরে থাকা একটি রোলারকে নিম্নে প্রদত্ত চিত্র অনুযায়ী ও এ রেখা বরাবর মানে এরকমভাবে তির্যকভাবে টানছে, তাই না? এরকমভাবেই টানি আমরা, ও এ বরাবর এফ বল দিয়ে টানছে, তাহলে এইদিকে এফ বল দিয়ে টানছে। এই অবস্থায় এফ বলকে অনুভূমিক মানে এরকমভাবে একটা উপাংশ এবং উল্লম্ব দিক বরাবর সমকোণিক উপাংশ বিভাজিত করলে ওবি রেখা বরাবর অনুভূমিক উপাংশ হয়, সেটা হচ্ছে এইচ, যা রোলারকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তাহলে এফ বলকে দুটো উপাংশ পাচ্ছি, একটা হচ্ছে আমরা অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উল্লম্ব উপাংশ, দুটো উপাংশ আমরা ভাগ করছি, তাই না? এফ বলকে অনুভূমিক আর উল্লম্ব দিক বরাবর সমকোণিক উপাংশে বিভাজিত করলে ওবি রেখা বরাবর এই দিকে যেটা অনুভূমিক উপাংশ হচ্ছে, এদিকে অনুভূমিক উপাংশ ওবি আর ওসি হচ্ছে উল্লম্ব,
তো যেটা ওবি অনুভূমিক উপাংশ সেটা হচ্ছে এইচ, সেটা রোলারকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে। আর ওসি যেটা উল্লম্ব উপাংশ সেটা কি করছে, সেটা হয় ভি, সেটা হচ্ছে ভি যা রোলারের ওজনের বিপরীত দিকে। ওজন রোলারটা নিচের দিকে কাজ করছে, এটা ধরো চাকা নিচের দিকে কাজ করছে, তার উল্টো দিকে কিন্তু উল্লম্ব উপাংশটা কাজ করছে, যেটা রোলারের ওজনটা কিন্তু কমিয়ে দেয়। ওজনটা নিচের দিকে কাজ করছে কিন্তু উল্লম্ব উপাংশ যেহেতু উপর দিকে কাজ করছে তার জন্য ওজনটা কিন্তু কিছুটা কম মনে হচ্ছে, তার জন্য কিন্তু সহজে আমরা টানতে পারছি। ওকে। আর যখন এখানে এই চিত্রে দেখো ঠেলছে যখন, তখন দেখো এখানে আবার ভূমির উপরে থাকা একটি রোলারকে যখন ওয়ে বরাবর, এই যে ভূমির উপরে রয়েছে এই একটা রোলার, ওয়ে বরাবর এ বল দিয়ে ঠেলা হয়, ও এ বরাবর এই যে এরকমভাবে ওয়ে বরাবর যখন ঠেলা হয় এখানে, তখন এফ বলকে অনুভূমিক আর উল্লম্ব দিক বরাবর দুটো উপাংশ এখানেও ভাগ করব, সমকোণিক উপাংশে বিভাজিত করলে ওবি বরাবর অনুভূমিক উপাংশ হয় এইচ। ওবি বরাবর এটা হচ্ছে ভূমি বরাবর তাহলে অনুভূমিক উপাংশ সেটা হচ্ছে এইচ, সেটা কি বলছে দেখো এখানে হয় যা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, এবং ওসি বরাবর উল্লম্ব উপাংশ ভি যা ওজনের অভিমুখে ক্রিয়া করে কার্যকর ওজনটাকে বাড়িয়ে দেয়। আর উল্লম্ব উপাংশ সেটা হচ্ছে এই দেখুন ওজন যেদিকে কাজ করছে নিচের দিকে সেই দিকেই ও ভিটাও কাজ করছে, উল্লম্ব উপাংশ সেদিকেই কাজ করছে, তাহলে ওজনটা এমনিতে ওজন যা তার থেকে যেহেতু উল্লম্ব উপাংশটাও নিচের দিকে ওজন যেদিকে কাজ করছে সেদিকে কাজ করছে, তাই জন্য উল্লম্ব উপাংশটার জন্য ওজনটা আরও বেড়ে গেল, যা ওজন তার থেকে আরও বেড়ে গেল, হয়তো এটা 10 কিলো, তারপরে উল্লম্ব উপাংশ সেটা ধরো 3 কিলো, তাহলে 13 কিলো হয়ে গেল। আর এখানে কি হচ্ছে 10 কিলো আর উল্লম্ব উপাংশ উপর দিয়ে কাজ করে 3 কিলো উপর দিয়ে কাজ করে, তাই জন্য কমে যাচ্ছিল, 10 থেকে 3 কমে গিয়ে 7 হলো, কিন্তু এখানে 10 আর 3 একই দিকে কাজ করে 13 হয়ে যাচ্ছে, তার জন্য এখানে বেশি ওজন হয়ে যাচ্ছে, কার্যকর ওজন বেড়ে যাচ্ছে, তার জন্য এখানে কিন্তু অসুবিধাজনক। ওকে, তার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। ওকে, এই কারণে কোনো রোলারকে ঠেলা অপেক্ষা টানা কিন্তু সুবিধাজনক, মানে প্রথম কেসটা বেশি সুবিধা। এরপরে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো। এখানে কিন্তু কখনো বলেনি যে লেখচিত্রের সাহায্যে, তাই জন্য তোমরা এমনি করতে পারো, লেখাচিত্রের সাহায্যে করতে পারো, যে কোনোভাবে করতে পারো। ওকে, এখানে আমরা লেখচিত্রের সাহায্যে ছাড়াই করব। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা ধরলাম একটা বস্তু প্রাথমিক বেগ ইউ, এ সমান্তরালে যাচ্ছিল, টি সময় পর অন্তিম বেগ ভি হয়েছে, আর সেই সময় এস দূরত্ব অতিক্রম করেছে। গড় বেগ মানে কি, প্রথমকার বেগ আর অন্তিম বেগের আমরা 2 দিয়ে ভাগ করব। ধর কোনো একটা বস্তু 20 কিলোমিটার বেগে চলছিল, আবার কখনো 40 কিলোমিটার বেগে চলছিল। ওকে, 1 ঘন্টা, প্রথমে 1 ঘন্টা 20 কিলোমিটার বেগে গেছে, পরের 1 ঘন্টা 40 কিলোমিটার বেগে গেছে, তাহলে গড় বেগ কত, 20 আর 40কে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে 20 আর 40 যোগ করলে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30, সেরকম ইউ আর ভি যোগ করে 2 দিয়ে ভাগ। অতিক্রান্ত দূরত্ব মানে কি, দূরত্ব মানে বেগ ইন্টু সময়, তাহলে গড় বেগ ইন্টু সময়, গড় বেগ হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু সময় টি গুণ করলাম, সেটা হচ্ছে দূরত্ব। তাহলে এস আমরা পেয়ে যাবো, এবার এস মানে হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এবার ইউ, ভি মানে কি, ভি মানে তোমরা জানো আগেই আমরা পেয়েছি প্রথমের ক্ষেত্রে, ভি মানে এই যে এখানে তো দেওয়া হয়েছে, ভি মানে হচ্ছে ইউ প্লাস এটি, তাহলে ইউ এই ইউ বসালাম, ভির বদলে এই ইউ প্লাস এটি বসালাম, নিচে 2 নিচে 2 আছে, আর এটা টি যা আছে লিখলাম, কটা ইউ, দুটো ইউ, তাহলে 2 ইউ লিখলাম, এটি আছে এটি লিখলাম, নিচে 2 লিখলাম, 2 ইউকে 2 দিয়ে ডিভাইড করলে শুধু ইউ, এটিকে 2 দিয়ে ভাগ করলে হাফ এটি। ওকে, বাইরে টি আছে টি লিখলাম, এবার টিটা গুণ করে দাও, ইউ ইন্টু টি ইউটি, হাফ এটি ইন্টু টি মানে এটি স্কোয়ার, তাহলে এটা সমীকরণটা প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে এই জিনিসটা তোমাদের লিখতে হবে। নেক্সট আমাদের প্রশ্ন এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি। ওকে, এখানে আমাদের একবার আমাদের প্রশ্ন এলো বোরের পরমাণু মডেলের, বোর রাদারফোর্ড, এটা শুধু রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা প্রথমে দেওয়া হয়েছিল, সেটার আমাদের ত্রুটি লিখতে হবে। এখানে লিখবে যে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না। বিজ্ঞানী ম্যাক্সওয়েলের যেটা ক্লাসিক ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্ব অনুযায়ী আবর্তনশীল ইলেকট্রন অভিকেন্দ্র ত্বরণ সম্পন্ন হয়, তাহলে সবসময় শক্তি বিকিরণ করে এবং নিউক্লিয়াসে এসে পড়বে, ফলে নিউক্লিয়াসের স্থায়িত্ব বা পরমাণুর স্থায়িত্ব নষ্ট হবে, কিন্তু বাস্তবে সেটা হয় না, এটা একটা ত্রুটি। 2 নম্বর, রাদারফোর্ডের বক্তব্য অনুযায়ী পরমাণু থেকে নিরবিচ্ছিন্ন মানে ডিসকন্টিনিউ মানে হ্যাঁ এটা নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস বর্ণালী পাওয়ার কিন্তু কথা, কিন্তু বাস্তবে আমরা রেখা বর্ণালী মানে লাইন স্পেকট্রাম পাই। ওকে, দুটো বলেছে, দুটো লিখবে। পরমাণুর সবচেয়ে হালকা কণা সেটা হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন লিখবে। শেষ প্রশ্ন চিত্রসহ অক্সিজেনের যে কয়েকটা আইসোটোপ রয়েছে, 3টে আইসোটোপ, সেগুলোর ছবি আমাদের এঁকে দেখাতে হবে। ওকে, তাহলে অক্সিজেনের 3টে আইসোটোপ, একটা হচ্ছে ও 16-8, একটা হচ্ছে 17-8, একটা হচ্ছে 18-8। পারমাণবিক সংখ্যা তো একই হবে, সবগুলোর 8, কিন্তু ভর সংখ্যা একটা 16, একটা 17, একটা 18। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা অঙ্কন করবো, এটা 8টা ইলেকট্রন 8টা প্রোটন রয়েছে, তাহলে নিউক্লিয়াস আঁকবো, নিউক্লিয়াস এঁকে 8টা প্রোটন আঁকলাম, প্লাসগুলো হচ্ছে 8টা, পাশে 8 লিখে দেবো। নিউট্রন কটা হবে, 16 থেকে 8 মাইনাসগুলো 8টা, তাহলে ফাঁকা 8টা ইলেকট্রন কী করে করবো, প্রথম কক্ষে 2টা, পরের কক্ষে 6টা। ওকে,
এখানে দেখো প্রোটন রয়েছে 8টা, তাহলে প্লাস দিয়ে 8টা। নিউট্রন কতগুলো? 17 থেকে 8 মাইনাস করলে 9। তাহলে হলুদ রঙের নিউট্রন ফাঁকা, সেটা 9টা। আর ইলেকট্রন তো 8টাই, তাহলে 2টো আর 6টা। এখানে আমার প্রোটন তো 8টাই রয়েছে, নিউট্রন রয়েছে 18 থেকে 8 বাদ দিলে 10টা, তাহলে ফাঁকা 10টা। নিউক্লিয়াস হয়ে গেল। আর ইলেকট্রন 8টা, প্রথম কক্ষে 2টো আর তারপরে কক্ষে 6টা। ওকে, তাহলে এরকমভাবে 3টে ছবি অঙ্কন করবে। আর চাইলে ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা লিখে দিতে পারো। ওকে, তাহলে আজকে আমরা প্রশ্ন প্রস্তুতির বই থেকে 2 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের সাবজেক্টিভ ক্লাসগুলো চলছে। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানের প্লেলিস্ট তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে সাবজেক্টিভ ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।